প্রতিদিন সকালে যখন আপনি গাড়িতে পেট্রোল ভরাচ্ছেন বা কোনো কারখানা যখন তার মেশিন চালাচ্ছে, ঠিক সেই সময় পৃথিবীর অন্য এক প্রান্তে একটি অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। পারস্য উপসাগরের একদম মুখে মাত্র ৩৩ কিলোমিটার একটা সরু জলপথ দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল পার হচ্ছে। পৃথিবীর মোট গ্লোবাল অয়েল ট্রেডের 20% এই সরু জলপথ দিয়েই পার হয় এবং ইন্ডিয়াতে প্রায় 90% তেল এই রাস্তা দিয়েই আসে। এই সরু জলপথের নাম হলো স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই প্রণালীর একটা তীর ইরান নিয়ন্ত্রণ করে, আর এটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় জিওপলিটিক্সের টাইম বোম। মানচিত্রে একবার মিডিল ইস্টের দিকে তাকান। পারস্য উপসাগর, যেটাকে ইংলিশে পার্সিয়ান গালফ বলা হয়, সেটা একটা অর্ধবন্ধ সমুদ্র, মানে 3 দিকে স্থল এবং একদিকে একটাই সরু মুখ। এর উত্তরে রয়েছে ইরান এবং দক্ষিণে রয়েছে ওমান, আর এই দুই দেশের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে এই সরু জলপথ। চওড়ায় মাত্র 33 কিলোমিটার, কিন্তু এই 33 কিলোমিটারের ভেতরে আসলে আলাদা দুটো শিপিং লেন আছে। প্রতিটি লেন মাত্র 3 কিলোমিটার করে চওড়া। একটা দিয়ে জাহাজ ঢোকে আর একটা দিয়ে জাহাজ বেরোয়। এই প্রণালী পার করলে প্রথমে একটা জাহাজ আরব সাগরে পৌঁছায়, তারপরে ভারত মহাসাগরে, তারপরে পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। এবার আপনি ভাবতে পারেন যে এই পথ দিয়েই কেন তেল যায়। এটা বোঝার জন্য প্রথমে আপনাকে জানতে হবে যে তেল কোথায় আছে এবং কে কিনছে। দেখুন, মিডল ইস্টের দেশগুলো যেমন ইরান, ইরাক, কুয়েত, ইউএই, কাতার এবং সৌদি আরব, এরা মিলে পৃথিবীর মোট মজুদ তেলের 48% নিয়ন্ত্রণ করছে। এবং তেল রপ্তানি করতে হলে জাহাজে তো তুলতে হবেই, আর জাহাজে তুললে বেরোনোর একটাই পথ, স্ট্রেট অফ হরমুজ। আপনি বলতে পারেন এর কোনো বিকল্প পথ নেই। হ্যাঁ আছে, কিন্তু খুব সীমিত। যেমন সৌদি আরব পূর্ব থেকে পশ্চিমে একটা পাইপলাইন তৈরি করেছে, যেটা লোহিত সাগরে গিয়ে মিলেছে। এটা দিয়ে দিনে সর্বোচ্চ 50 লক্ষ ব্যারেল তেল পাস হতে পারে। এছাড়াও ইউএইতেও একটা পাইপলাইন আছে, যেটা ওমানের উপকূল দিয়ে বয়ে গিয়েছে। এটাও দিনে ম্যাক্সিমাম 15 লক্ষ ব্যারেল তেল পাস করতে পারে। কিন্তু পুরো উপসাগর থেকে প্রতিদিন যে 200 কোটি ব্যারেল তেল বেরোয়, তার তুলনায় এই পাইপলাইনগুলো অনেকটা ছোট নালার মতো। তাই এত তেল এক্সপোর্ট করতে হলে প্রধান জলপথ হয়ে যেতে হবে, যেটা হলো হরমুজ। কিন্তু এখানেই আসে আসল প্রশ্ন, এতগুলো দেশ থাকতে কেবল ইরানই কেন? আর এখান থেকেই অ্যাকচুয়াল গল্প শুরু হয়। হরমুজ প্রণালীর উত্তরের তীরটা হলো ইরানের, মানে প্রণালীর ভেতর দিয়ে যাওয়া প্রতিটা তেলের জাহাজ ইরানের উপকূলের মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে দিয়ে যায়। আর ইরান এই সুবিধাকেই জিওপলিটিক্যাল হাতিয়ার হিসাবে ব্যবহার করে। তারা বারবার হুমকি দিয়েছে পরিস্থিতি অনুকূলে না আসলে তারা প্রণালী বন্ধ করে দিবে। এর আগেও 2012 সালে যখন পশ্চিমী দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কড়া অবরোধ দিয়েছিল, তখন ইরানের মিলিটারি হেড সরাসরি বলেছিলেন যে হরমুজ প্রণালী বন্ধ করা আমাদের কাছে জল পান করার মতো সহজ। এরপর আবার 2019 সালে কয়েকটি তেলের ট্যাঙ্কারে রহস্যজনক বিস্ফোরণ ঘটে। ইরান অস্বীকার করলেও আমেরিকা সরাসরি ইরানকেই এর জন্য দায়ী করেছে। যদিও এটা যথোপযুক্ত কারণ আছে, কারণ ইরানের এই প্রণালী নিয়ন্ত্রণের 3টা বড় সুবিধা আছে। প্রথমত, প্রণালীর ভেতরেই আবু মুসা ও তুনব দ্বীপপুঞ্জ, এগুলো ইরানের দ্বারাই নিয়ন্ত্রিত হয় এবং এখানে তাদের মিলিটারি বেস ক্যাম্পও আছে। তাই তারা চাইলেই যখন খুশি তাদের নিজস্ব শক্তি বলে এক্সপোর্টকে থামাতে পারে। দ্বিতীয়ত, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC, তারা ছোট এবং দ্রুতগামী নৌকা মজুত রাখে, যেগুলো দিয়ে বড় জাহাজকেও হয়রানি করা সম্ভব। যখন খুশি তারা তাদের রাস্তা আটকাতে পারে এবং তাদের দিশাও বিভ্রান্ত করতে পারে। আর তৃতীয়ত, তাদের উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার, যা দিয়ে তারা প্রণালীর ভিতরে যে কোনো জাহাজকে আঘাত করতে পারে। আর যদি তারা আঘাত করে তাহলে সেই মহাসমুদ্রেই ধ্বংস হয়ে যাবে কোটি কোটি টাকার তেল। কোনোভাবে যদি এটা হয় তাহলে সবার প্রথমে যেটা হবে সেটা হলো যুদ্ধ। আর এরকম ইতিহাসে একবার সত্যিকারের ট্যাঙ্কার যুদ্ধ হয়েছিল 1980 থেকে 1988 সালের ইরান ইরাক যুদ্ধের সময়। তখন দুই দেশ একে অপরের তেলের জাহাজে আক্রমণ করে। ওই সংঘর্ষে 500টিরও বেশি বাণিজ্যিক জাহাজ সেখানে ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো বিশ্বে মুহূর্তের মধ্যে তেলের সংকট দেখা দেয়। তখন মনে হচ্ছে না এই বর্তমান পরিস্থিতি যদি আরও গভীর, আরও ভয়ঙ্কর হয়, তাহলে এর পরিণতি কি হতে পারে? প্রথমত, তেলবাহী জাহাজ অর্থাৎ অয়েল ট্যাঙ্কারগুলো ইন্স্যুরেন্স কোম্পানির দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন এই সময়ে জাহাজে মিসাইল অ্যাটাক হতে পারে, ড্রোন অ্যাটাক হতে পারে এবং বন্দর বন্ধ হতে পারে। এরকম যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে বিমা কোম্পানিগুলো প্রধানত 3টা কাজ করে। 1, বিমার প্রিমিয়াম অনেক বাড়িয়ে দেয়। 2, কিছু কিছু এলাকাকে হাই রিস্ক জোন বলে ঘোষণা করে, বা তারা সম্পূর্ণ ইন্স্যুরেন্সই বন্ধ করে দেয়। এখন যদি ইন্স্যুরেন্স বন্ধ হয়ে যায় তাহলে জাহাজ মালিকরা জাহাজ আর চালাতে পারবে না,
অর্থাৎ তেলের পরিবহন কমে যাবে, আর তেলের পরিবহন কমলে বাজারে তেলের দাম অনেক বেড়ে যাবে। দ্বিতীয়ত, বিকল্প পথে তেল পাঠানো অনেক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। যেমন আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে আসতে একটি জাহাজের অতিরিক্ত 10 থেকে 15 দিন সময় লাগে। এতে জাহাজ চলাচলের খরচ দ্বিগুণ হয় এবং বিশ্ববাজারে তেলেরও ঘাটতি দেখা দেয়। তৃতীয়ত, পৃথিবীতে তেল খুবই লিমিটেড, তাই বড় বড় দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র তো 1 থেকে 1.5 মাসের তেল স্টক করে রাখে, কিন্তু আমদানি নির্ভর দেশগুলো যেমন জাপান, দক্ষিণ কোরিয়া এবং আমাদের দেশ ভারত, এদের পরিস্থিতি খুব খারাপ হতে চলেছে। আর এই স্ট্রেট অফ হরমুজ যদি সত্যিই বন্ধ হয়ে যায় তাহলে বিশ্বের অর্থনীতিতে এর একটা ব্যাপক প্রভাব পড়তে চলেছে। অনেক বিশেষজ্ঞদের মতে কয়েক সপ্তাহের মধ্যেই তেলের দাম প্রতি ব্যারেল $200 থেকে $250 পৌঁছে যাবে। এখন যদি গ্লোবাল অয়েলের দাম $80 থেকে $200 হয় তাহলে ইন্ডিয়াতে পেট্রোলের দাম 2.5 গুণ বেড়ে যাবে। আর দাম বাড়লে শুধু গাড়ির জ্বালানি না, সমস্ত কিছুর দাম বেড়ে যাবে, কারণ পরিবহন খরচ বেড়ে গেলে কারখানার উৎপাদন খরচও বেড়ে যাবে এবং সার তৈরির খরচও বেড়ে যাবে। মানে চাল ডাল থেকে শুরু করে ওষুধ পর্যন্ত সব কিছুরই দাম বাড়বে। এই ছিল স্টেট অফ হরমুজ নিয়ে সম্পূর্ণ আলোচনা, তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ অ্যানালাইসিস। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই প্রণালী বন্ধ হলে আপনার লাইফে কি ইম্প্যাক্ট আসতে পারে সেটাও কমেন্টে জানাবেন। আর এরকমই জিওপলিটিক্সের বিষয়গুলো সহজভাবে বোঝার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।